আমাদের প্রথম ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে লিখতে সুবিধা হবে, পুরো সেটআপটা আসলে করা যায় না আমাদের, জানো আমরা চলে আসছি, যার যার বাসায় আসছি, তোমরাও সবাই সবার বাসায় আসছো। আসলে আমাদের কাছে তেমন কিছুই নেই, একটা ফোন একটা ল্যাপটপ, এই সেটআপ দিয়ে আসলে এইভাবে ক্লাস নেওয়া সম্ভব হয় না। তারপরে যতটা সম্ভব চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমি এখন অধ্যায়ের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে কাজ। আসলে আমরা কাজ বলতে কি বুঝি? কাজ হচ্ছে যে বল প্রয়োগের ফলে, এখানে দুটো সেটআপ রাখছি, বল প্রয়োগের ফলে যদি কোনো একটি বস্তুর স্মরণ ঘটে বা বল প্রয়োগের দিকে স্মরণের উপাংশ থাকে, তাহলে কেবলমাত্র আমরা তাকে কাজ হওয়া বলতেছি বা কাজ হওয়া বলতে পারি। তো এই বস্তুর উপর এফ বল প্রয়োগের ফলে বস্তুটির এস পরিমাণ স্মরণ হলো, তাহলে আমাদের কাজের পরিমাণ কি? কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস স্মরণ। এখন বস্তুটা যদি এরকম সোজা বল প্রয়োগের ফলে যদি সোজা না যেয়ে এরকম বাঁকা পথে যায়, তাহলে বাঁকা পথে গেলে কি হবে? তাহলে কাজ হবে ডব্লিউ ইকুয়াল বল ইন্টু, যেহেতু আমি বল এই দিকে প্রয়োগ করছি, তাহলে আমার স্মরণটাও নিতে হবে এই বরাবর। হয় আমি স্মরণ এই বরাবর নিব, মানে স্মরণ যেহেতু আমার এইদিকে ঘুরছে, তাহলে এই বরাবর স্মরণের উপাংশটা নিব, অথবা স্মরণ যদি আমি এইটাকে নেই, স্মরণ যদি আমি এই অংশটাকে নেই, এস অংশটাকে, তাহলে আমার এই বলের একটা উপাংশ নিতে হবে এইদিকে। তো আমাদের যেহেতু আমরা বল এদিকে প্রয়োগ করছি, আমরা এই দিকে স্মরণের উপাংশটাকে নিয়ে নেই। তো এদিকে যদি স্মরণের উপাংশটাকে নিয়ে নেই, এটা যদি আমাদের থিটা হয়ে থাকে, তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, তাহলে আমরা ভূমিটা পাবো হচ্ছে এস কস থিটা। বল না, কাজের একক কি? কাজ হচ্ছে বল ইন্টু স্মরণ, এই দুইটার একক। আমাদের বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে মিটার, এমকেএসে। এমকেএসে যদি আমরা নেই, তাহলে আমাদের বলের এককটা হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে মিটার। তাহলে ওভারঅল আমাদের কাজের এককটা দাঁড়াচ্ছে নিউটন মিটার, যেটাকে আমরা বলি হচ্ছে জুল। এই জুলটা হচ্ছে কাজের ব্যবহারিক একক, জুল হচ্ছে কাজের ব্যবহারিক একক। এছাড়াও আরো দুই ধরনের একক আছে, একটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষীয় একক, আর একটাকে বলি হচ্ছে পরম একক। তো সেটা মূলত বলের ক্ষেত্রে বলা হয় যে বলের অভিকর্ষীয় একক এবং বলের পরম একক। আমরা যদি পরম একক নেই, যে এককের মধ্যে অভিকর্ষ ত্বরণ জিটা গুণ আকারে থাকে, সেই এককটাকে আমরা বলি হচ্ছে পরম একক। যেমন নিউটন, এই নিউটনটা একটা পরম একক, কারণ আমরা এফ ইকুয়াল কি জানি? এফ ইকুয়াল জানি এম এ। এখান থেকে ভরের একক কেজি, আর এর সাথে যদি আমরা ত্বরণটাকে গুণ করি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আসে হচ্ছে নিউটন। নিউটনটা একটা পরম একক। আর অভিকর্ষীয় এককটা কি তাহলে? অভিকর্ষীয় একক হচ্ছে যেই এককের মধ্যে যেটা গুণাকারে থাকে না, সেই এককটাকে আমরা বলে থাকি অভিকর্ষীয় একক। তাহলে এই নিউটনটা পরম একক, তাহলে এটাকে যদি আমরা অভিকর্ষীয় এককে নেই, তাহলে কি হবে? আমাদের এই জি এর অংশটা থাকবে না। জি এর অংশটা যদি না থাকে, তাহলে আমাদের অভিকর্ষীয় এককটা কিরকম হবে? শুধুমাত্র কেজি। তো কেজি আবার হচ্ছে ভর। তো এই কারণে অভিকর্ষী এককটাকে যখন আমরা বল হিসাবে বলবো, মানে একটা ভরকে যখন আমরা বল হিসাবে বলবো, তখন শুধুমাত্র কেজি বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে কেজি ওয়েট। তো এমকেএসে কাজের পরম একক কি তাহলে? এমকেএসে কাজের পরম একক যদি আমরা নেই, তাহলে এমকেএসে হচ্ছে নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল। এবার হচ্ছে কাজের মাত্রা, তাহলে কাজের মাত্রা হবে বলের মাত্রা ইন্টু হচ্ছে স্মরণের মাত্রা। আবার বল ইকুয়াল আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়াল জানি আমরা ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা হচ্ছে কি? এম। আর ত্বরণকে আমরা আবার কি বলি? এফ ইকুয়াল কি? ভর ইন্টু ত্বরণ। ত্বরণকে আমরা আবার কি বলি? বেগ বাই হচ্ছে স্মরণ বাই সময়। তাহলে এখানে একটা স্মরণ ছিল আর বেগের জন্য একটা স্মরণ, তো স্মরণ স্কোয়ার, আর এখানে হচ্ছে নিচে সময় স্কোয়ার। তো
ভরের মাত্রা এম আমি অলরেডি দিয়ে রেখেছি, ইন্টু সরণের মাত্রা হচ্ছে এল, এল স্কোয়ার, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার। তাহলে আমার ওভারঅল মাত্রাটা দাঁড়ালো 2। ওকে, এবার আমরা দেখব বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। ধরে নিলাম একটা বস্তু, এই বস্তুর উপর আমি এফ ধ্রুব বল প্রয়োগ করলাম। তাহলে যদি এই বস্তুটার সরণ বলের দিকে ঘটে বা বলের দিকে সরণের কোনো উপাংশ থাকে, তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো এটা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। তাহলে বলের দিকে উপাংশ থাকবে কখন? যখন এই সরণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। হতে পারে সরণটা বলের দিকে অনুভূমিক বরাবর হলো, অথবা এই দিকে যে কোনো একদিকে হতে পারে, কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি হবে না। 90 ডিগ্রি বেশি হলে বলের দিকে আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি সেদিকে কোনো সরণের উপাংশ থাকবে না। তার মানে যদি আমাদের বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হতে হয়, তাহলে সরণটা হতে হবে বলের অভিমুখের সাথে 90 ডিগ্রি থেকে ছোট ছোট অ্যাঙ্গেলের। এবার হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজটা কি? আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুর উপর এই পরিমাণ বল প্রয়োগ করলাম। যদি এই বস্তুটার সরণ বলের অভিমুখে না হয়ে বিপরীত দিকে হয়, তাহলে আমরা বলবো তাকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলবো। এখন আমরা দেখবো শূন্য কাজ কি। কাজ কখন শূন্য? ডব্লিউ হচ্ছে এফ এস কস থিটা। যেহেতু এই পুরো অংশটা একটা একটার সাথে গুণাকারে আছে, যদি আমাদের এখানে বলের পরিমাণ এফ ইকুয়াল 0 হয়, এফ ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমাদের ডব্লিউটা 0 হয়ে, যদি সরণ 0 হয় তাহলেও কি হবে? কাজের পরিমাণ 0 হবে। আবার থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো কজ 90 ডিগ্রির মান 0, থিটার মান 90 ডিগ্রি হলে কজ 90 মানও 0, তাহলেও কাজের পরিমাণ শূন্য হবে। কাজের পরিমাণ কখন কখন শূন্য হবে? যখন আমরা কোনো বল প্রয়োগ করব না তখন কাজের পরিমাণ শূন্য হবে, যখন কোনো সরণ ঘটবে না তখন কাজের পরিমাণ শূন্য হবে। আবার যখন আমাদের বল প্রয়োগ, আমরা যেদিকে বল প্রয়োগ করব তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরণ ঘটবে, তখনও কোনো কাজ হবে না। তাহলে কাজ হওয়ার শর্তগুলো কি কি? আমরা বলতে পারি বল প্রয়োগ করতে হবে, সরণ করতে হবে, সেটারও শর্ত আছে, শুধু সরণ ঘটলেই কাজ হবে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সরে যায় তাহলে কাজ হবে না। একটি ঘোড়া উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে। 5 মিনিটে কত কাজ করে? বল প্রয়োগ করতেছে 120 নিউটন, যে ঘোড়াটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে উলম্বের সাথে আমাদের কোনটা নিতে হবে? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে। তাহলে আমি এভাবে বল প্রয়োগ করলাম, এইদিকে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে কি হলো? 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো উলম্বের সাথে, এবং এই বস্তুটিকে এই তল বরাবর সে সমবেগে সরাতে থাকলো। কত সময় ধরে বস্তুটিকে 600 মিটার সরাতে পেরেছে। এখান থেকে সে বস্তুটিকে মূলত 600 মিটার সরাতে পেরেছে। আমরা বল প্রয়োগ করেছিলাম এই বরাবর, তাহলে আমাদের সরণটাও নিতে হবে এই দিকে যতটুকু সরণ হয়েছিল সেটা বের করতে হবে। এটা যদি 30 হয় তাহলে এটা অবশ্যই 60। তাহলে আমরা জানি কি ভূমি বাই প্রতিভুজ, ভূমি যতটুকু বলের দিকে সরণ হয়েছে সেটা এক্স, আর বস্তুটা যতটুকু সরে গেছে সেটা হচ্ছে 600, হচ্ছে cos 60। তাহলে এখান থেকে আমরা বলের দিকে কতটুকু সরণ হয়েছে সেটা বের করতে পারবো। বলের দিকে সরণ হয়েছে মূলত 300 মিটার। তাহলে বলের দিকে আমরা সরণটা পেয়ে গেলাম, W
ইকুয়াল এফ এস বা এফ এক্স, এখানে মূলত এক্স, তাহলে এফ কত 120 নিউটন ইন্টু বলের দিকে সরণ হয়েছে 300। তাহলে আমরা বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু সরণ ঘটছে কোন দিকে, উলম্বের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে সরণ ঘটছে। তো ধরে নিলাম বস্তুটা এখানে চলে আসছে 5 মিনিট পরে। যেহেতু সে সমবেগে বস্তুটিকে সরিয়েছে, তো আমরা সমবেগের সূত্র অ্যাপ্লাই করে এখানে সরণটা পেলাম কত 600 মিটার। যেহেতু আমাদের সরণটা নিতে হবে বলের দিকে, এখানে আমি cos থিটার সূত্র ব্যবহার করে বলের দিকে সরণটা বের করে ফেললাম। এরপরে কাজ W ইকুয়াল এফ ইন্টু এক্স, তাহলে আমাদের টোটাল কাজ করতে পেরেছে সে 36,000 জুল। ওকে, তুমি একটি ভারী বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকো, ভারী একটি বস্তা নিয়ে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি কত কাজ করলে? এটা সবাই কমেন্ট করে একটু জানিয়ে দাও। কোনো কাজ করনি, কারণ হচ্ছে তোমাদের কোনো সরণ ঘটেনি, তাহলে কোনো কাজ হবে না। আমাদের ডুয়েটে যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে প্রায় দেখা যায় যে ইউনিটের কিছু, হ্যাঁ শূন্য, ঠিক আছে, আচ্ছা, ইউনিটের কিছুটা ঝামেলা হয়, কারণ আমাদের সবগুলো ইউনিট একরকম দেয়া থাকে না, সব রকম ইউনিট একরকম দেয়া থাকে না, আমাদের ইউনিটটা কনভার্ট করে নিতে হয়। তো আমরা ইউনিটগুলোকে আসলে কিভাবে কনভার্ট করব সেটা একটু দেখব। এক জুল বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটি বস্তুর উপর আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, যদি কোনো একটি বস্তুর উপর আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তখন আমরা বলতে পারি যে 1 জুল পরিমাণ কাজ হয়েছে। আমরা বল প্রয়োগ করব কতটুকু? 1 নিউটন, আর বস্তুটির সরণ ঘটবে 1 মিটার। 1 নিউটন সমান সমান আমরা জানি 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান সমান আমরা কত জানি? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আমরা 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে আমাদের যতটুকু বল প্রয়োগ করতে হয় সেই বলটাকে আমরা বলে থাকি হচ্ছে 1 নিউটন। এটা এমকেএস একক। যদি আমরা এটাকে সিজিএস এ নিতে চাই তাহলে আমাদেরকে কেজিকে নিতে হবে গ্রামে, আর মিটারকে নিতে হবে সেন্টিমিটারে। ওকে, 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় ডাইন। তাহলে আমাদের 1 নিউটন সমান সমান কত আসলো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, আচ্ছা, আর মিটারকে যদি আমরা এইখানে মিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কি পাবো? 100 সেন্টিমিটার। তাহলে ওভারঅল আমাদের এখানে এককটা আসলো 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা বলি আর্ক। এটা সিজিএস একক। আর জুলটা হচ্ছে এমকেএস একক, জুল কাজের ব্যবহারিক একক। এভাবে আমরা অন্যান্য যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা কনভার্ট করে নিব। একটি বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। একটি বস্তু যতটুকু কাজ করতে পারে তাকে আমরা কি বলি? শক্তি বলি। যদি আমরা সংজ্ঞা করে বলি তাহলে এভাবে বলতে হবে, বস্তু মোট যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে তাই বস্তুর শক্তি, অথবা বস্তু যে পরিমাণ কাজ করে সেটাই বস্তুর শক্তি। শক্তি হচ্ছে কাজের পরিমাপ। শক্তি হচ্ছে কি? কাজের পরিমাপ। শক্তির একক এবং কাজের একক একই, শক্তির একক এবং কাজের একক একই, এবং শক্তির মাত্রা কাজের মাত্রা একই হবে। ভাগ করতে পারি যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি এবং সৌরশক্তি। আমরা এখানে সবগুলো শক্তি নিয়ে আলোচনা করব না, আমাদের এই অধ্যায়ে সব শক্তি নিয়ে আলোচনা নেই। আমাদের যে শক্তিগুলো নিয়ে আলোচনা আছে আমরা কেবলমাত্র ওইগুলো নিয়ে
আলোচনা করব। এখানে শক্তিকে আমরা 9 ভাগে ভাগ করতে পারি, আবার যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। একটি বস্তু তার বেগের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে আমরা কি বলি? গতিশক্তি। যে এম ভরের একটি বস্তু আছে যার আদিবেগ 0, এই বস্তুর উপর আমরা যদি এফ বল প্রয়োগ করি, ধরে নিলাম বস্তুটির মধ্যে এ ত্বরণ সৃষ্টি হলো এবং বস্তুটির সরণ ঘটলো এস পরিমাণ, শেষ বেগ হলো ভি। তাহলে আমরা কাজ ডব্লিউ ইকুয়াল কি লিখতে পারি? বল ইন্টু সরণ। নিউটনের সূত্র থেকে আমরা কি জানি? এফ ইকুয়াল কি? এম এ। তাহলে আমি এই এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এম এ লিখতে পারি। আর এখানে কি থাকলো? এস। ডব্লিউ ইকুয়াল এফ এস, এফ বল প্রয়োগের ফলে এস পরিমাণ সরণ ঘটলো। আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ। তাহলে এখানে এফ এর পরিবর্তে আমি এম এ লিখে দিলাম, এম এ ইন্টু এস। আবার গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2a এস। তাহলে এখান থেকে আমি এস এর মান বের করে নিব, এখান থেকে আদিবেগ 0, তো এখানে আমার এস হবে ভি স্কোয়ার ভাগ 2। আমি এখানে এস এর মান বসিয়ে দিব, এটা হলো আমার গতিশক্তি। ওকে, যদি কোনো বস্তুর মধ্যে এই পরিমাণ গতিশক্তি থাকে তাহলে সে এই পরিমাণই কাজ করতে পারে। দেখো আমাদের ডব্লিউ সমান সমান, আমরা যদিও বলতেছি এটা গতিশক্তি, কিন্তু আমাদের ডব্লিউ সমান সমান এটা আসতেছে। তার মানে হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি যদি এই পরিমাণ হয় তাহলে বস্তুটি এই শক্তি দিয়ে এর সমপরিমাণ কাজ করতে পারবে। ওকে, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি? কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, নিলাম কি বস্তু আছে এম ভরের, বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটার মধ্যে এ ত্বরণ সৃষ্টি হলো এবং বস্তুটার সরণ ঘটলো এস পরিমাণ। বস্তুটির আদিবেগ ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি। কাজ ডব্লিউ ইকুয়াল কি? এফ ইন্টু এস। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? এফ ইকুয়াল এম এ জানি, এফ ইকুয়াল এম এ। তাহলে এখানে আমি ওই একইভাবে আবার গতি সমীকরণ থেকে জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a। তাহলে এখান থেকে এস সমান সমান কি পাওয়া যায়? ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে 2। এবার আমি এস এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি হয়? এম। তো আমরা কি বললাম যে কাজ শক্তি উপপাদ্য কি? কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। এখানে ডব্লিউ কি? কৃত কাজ। কৃত কাজ কার সমান হলো? গতিশক্তির পরিবর্তনের সমান। এই অংশটুকু কি? শেষ গতিশক্তি। এই অংশটুকু হচ্ছে আদি গতিশক্তি। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে কি? গতিশক্তির পরিবর্তন, যেটা একটা বস্তুর কৃত কাজের সমান। গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। ভরবেগ সম্পর্কে আমরা সবাই জানি, ভর এবং বেগের গুণফল কি? ভরবেগ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমি উপরে যদি আরেকটি এম নেই তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে নিচে আর একটি এম দিতে হবে। উপরে দেখো এম ইন্টু ভি, এম ইন্টু ভি, এটি কি? এটা হচ্ছে ভরবেগ, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে পি স্কোয়ার ভাগ 2m। তাহলে গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্কটা কি হলো? পি স্কোয়ার ভাগ 2m। বিভব শক্তি বা স্থিতিশক্তি। একটি বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বিভব শক্তি বলি। একটি বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা লাভ করে তাকে আমরা বিভব শক্তি বলি। বিভব শক্তিকে আমরা 3 ভাগে ভাগ করি। এর মধ্যে একটি হচ্ছে অভিকোষীয় বিভব,
অভিকর্ষীয় বিভব কি? অভিকর্ষীয় বলের বিপরীতে বা অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যখন আমরা একটা কাজ করি, একটা বস্তুর সরণ ঘটাই উলম্ব বরাবর, তখন একটি বস্তু নিজে নিজে কাজ করার যে সামর্থ্যটা অর্জন করে সেটাকে আমরা বলি বিভব শক্তি। উচ্চতা একটি স্থির বস্তু আছে, বস্তুটির ভর হচ্ছে এম। তাহলে এই বস্তুটাকে যদি এখান থেকে আমরা ছেড়ে দেই বা মুক্তভাবে পড়তে দেই, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি নিচে পড়ে যাবে। তাহলে বস্তুটি আসলে এখানে একটি কাজ করলো। কি পরিমাণ কাজ করলো? ডব্লিউ বল, এখানে বল কাজ করছে হচ্ছে অভিকর্ষীয় বল, যেটা এফ, আর বস্তুটা সরণ করছে এইচ পরিমাণ। আর এখানে অভিকর্ষীয় বল এফ ইকুয়াল কি? বস্তুর ভর যদি এম হয় আর আমাদের অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি, তাহলে বলের পরিমাণ হচ্ছে এম জি আর কাজ হচ্ছে এম জি এইচ। তাহলে দেখো বস্তুটি তার অবস্থানের কারণে নিজে নিজে একটা কাজ করতে পারলো। তাহলে এই যে এখানে একটি কাজ হলো, এটাকে আমরা বলবো কি? এখানে যে কাজ হলো এটা বিভব শক্তির প্রভাবে হয়েছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো একটি নির্দিষ্ট বস্তুর জন্য ভরটা কি নির্দিষ্ট, আবার অভিকর্ষ ত্বরণের মান জিটাও কি নির্দিষ্ট। তাহলে এখানে আমাদের কাজের পরিমাণ মূলত কার উপর নির্ভর করতেছে? উচ্চতার উপর নির্ভর করতেছে। যদি কোনো একটি বস্তুকে আমরা কম উচ্চতা থেকে ফেলি, তাহলে সে নিজে নিজে অল্প পরিমাণ কাজ করতে পারবে। যদি যদি আমরা অনেক বেশি উচ্চতা থেকে ফেলে দেই, তাহলে কি হবে? বস্তুটি অনেক বেশি পরিমাণ কাজ করতে পারবে। এখানে মূলত অভিকর্ষ যে বিভব শক্তিটা, এটা মূলত উচ্চতার উপর নির্ভর করতেছে। এটা কেন বলছি? ধরে নাও এই বস্তুটা ভূমি পর্যন্ত পৌঁছাতে পারলো না। ধরো এখানে একটি বক্স আছে বা কোনো একটা কাঠামো আছে, এখানে বস্তুটি এইখানে আসলো, পুরোপুরি সে ভূমিতে পৌঁছাতে পারলো না। সে কতটুকু নিচে নামলো? ধরে নিলাম এইচ পরিমাণ নিচে নামলো। তাহলে এখন আমরা কি বলবো? যে অভিকর্ষীয় বিভব শক্তির প্রভাবে সে কতটুকু কাজ করছে? আমরা কি বলবো এম জি বড় হাতের এস? না, আমরা এটা বলবো না, কারণ বস্তু সরণ করছে ছোট এইচ পরিমাণ, তাহলে কাজের পরিমাণ হবে এম জি। এবার আমরা দেখব স্প্রিং এর বিভব। ধরে নাও এখানে এম ভরের একটি বস্তু আছে, এটা একটি তলের উপর আছে এবং স্প্রিং দ্বারা এটাকে আটকানো আছে। আমরা যদি বাহিরের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এই স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে, মানে স্প্রিংটা কিছুটা বিকৃতি ঘটবে। আমরা ধরে নিলাম এক্স পরিমাণ বিকৃতি ঘটলো। তাহলে হুকের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? এফ ভেলজিয়াস এক্স, এটা আমরা লিখতে পারি এফ ভেলজিয়াস এক্স, এটা হুকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। যদি আমরা এই ভেলজিয়াস চিহ্নটাকে উঠায় দিতে চাই, তাহলে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটা হচ্ছে কে। এখানে কে কে আমরা কি বলি? স্প্রিং ধ্রুবক। ফোর্সের মানটা কে এবং এই এক্স এর উপর নির্ভর করে। এই কারণে স্প্রিং এর যে বলের পরিমাণ সেটা কখনো ধ্রুব বল নয়, এটা পরিবর্তনশীল বল। 0 থেকে সরণটা ধরে নিলাম এক্স পরিমাণ, তাহলে ডি এফ এটা হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? ডব্লিউ পাই। আর এখানে দেখো আমরা এফ ইকুয়াল কি বের করে রেখেছিলাম? যে কে এক্স, এফ এর পরিবর্তে কে এক্স আমরা লিখতে পারি ডি এক্স। তাহলে এখানে 0 থেকে এক্স, তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল কি আসে? যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, যেহেতু কে একটি নির্দিষ্ট স্প্রিং এর জন্য ধ্রুবমান, তাহলে কেটাকে আমরা বাহিরে রাখবো, আর বাকি যে অংশটা আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কি পাবো? এক্স স্কয়ার ভাগ কোনো একটি স্প্রিং এ যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে তার মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত থাকে? হাফ কে এক্স স্কয়ার পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। এই সঞ্চিত শক্তিকে আমরা বিভব শক্তি বলে থাকি। হাফ কে এক্স স্কয়ার ইউ দ্বারা আমরা বিভব শক্তি প্রকাশ করি। ওকে, কোনো একটি বস্তুর যদি বেগ থাকে, তাহলে বস্তুটির আচ্ছা কে এর মান এখানে আসলে একটি নির্দিষ্ট স্প্রিং এর জন্য কে এর মান একটা নির্দিষ্ট থাকে। যখন কোনো কোম্পানিতে মানে আমরা যখন স্প্রিং অর্ডার করি কাজের প্রয়োজনে, একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য একটা নির্দিষ্ট মান থাকে।
এই কে এর উপরে মূলত নির্ভর করে স্প্রিং এর শক্তিটা, যে একটা স্প্রিং কতটুকু লোড নিতে পারবে বা কিরকম হবে, এটা মূলত নির্ভর করে এই কে এর মানের উপরে। কে ইকুয়াল এফ বাই এক্স। তাহলে এফ বাই এক্স মানে হচ্ছে যে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলে তার কতটুকু বিকৃতি ঘটতেছে, একটা বস্তুর উপর আমি কত বল প্রয়োগ করলে কতটুকু বিকৃতি ঘটতেছে। যদি আমি বলি যে কত নিউটন বল প্রয়োগ করলে কতটুকু বিকৃতি ঘটে, যেমন আমি ধরে নিলাম 5 নিউটন বল প্রয়োগ করব, আমি একটা স্প্রিংয়ের উপর আমি একটা স্প্রিং বানাইলাম, বানানোর পরে আমি দেখলাম যে তার উপরে যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে তার যে বিকৃতি হচ্ছে 1 মিটার। তাহলে এই স্প্রিং ধ্রুবক হচ্ছে 5 নিউটন/মিটার। বলছিলাম যে কোনো একটা বস্তুর যদি বেগ থাকে তাহলে সেই বেগের কারণে বস্তুটার গতিশক্তি থাকে। এখন গতিশক্তির সাথে সাথে যদি বস্তুটি ঘুরতে থাকে, বস্তুটির মানে ধরো একটা তল আছে, এরকম আনুভূমিক তল আছে, এই তল থেকে একটি বস্তু নিচের দিকে নামলো, বস্তুটির অবশ্যই একটি বেগের সৃষ্টি হবে এবং বস্তুটি হচ্ছে মানে কি বলে রোলিং করে পড়তেছে, নিচের দিকে রোলিং করে পড়তেছে। তাহলে এখানে আসলে বস্তুর কাজ করার সামর্থ্য কতটুকু বা শক্তি কতটুকু সেটা আমরা একটু হিসাব করব। যেহেতু এই বস্তুটার একটা বেগ আছে তার কারণে একটা গতি শক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার। আবার বস্তুটা যেহেতু ঘুরতেছে তাহলে এর একটা কি থাকবে, ঘূর্ণন গতি শক্তি থাকবে। তো তার পরিমাণ কত, হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আইটা কি, জড়তার ভ্রামক, আর ওমেগা হচ্ছে কৌণিক যে গতিটা থাকবে সেটা। এটা কিভাবে আসে তাহলে এটা একটু দেখে নেই যে ঘূর্ণন গতিশক্তিটা কিভাবে আসে। আমরা কি জানি গতিশক্তি কি, হাফ এম ভি স্কোয়ার। এখন যদি বস্তু ঘূর্ণায়মান থাকে তাহলে আমরা ভি এর পরিবর্তে কি লিখতে পারি, ওমেগা আর লিখতে পারি। তাহলে কি হয়, ওভারঅল কি দাঁড়ালো, হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। আমরা ভি ইকুয়াল কি লিখতে পারি, ওমেগা আর রৈখিক গতি ইকুয়াল কৌণিক গতি ইন্টু ব্যাসার্ধ। তাহলে হাফ এম ইন্টু আর, এই দুইটাকে যদি আমরা আলাদা রাখি তো আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আবার আমরা জানি কি বস্তুর ভর ইন্টু হচ্ছে যে বিন্দুকে কেন্দ্র করে যত দূরত্বে বস্তুটা ঘুরতেছে তার বর্গের গুণফলকে আমরা কি বলি, জড়তার ভ্রামক বলি। তাহলে এখান থেকে আমরা কি পাই, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এইভাবে আমরা গতিশক্তি থেকে কি পাই, ঘূর্ণন গতিশক্তিটা কনভার্ট করে নিতে পারি। ওকে, আচ্ছা তাহলে কি হলো, যদি কোনো একটি বস্তুর দুই ধরনের বেগ থাকে, একটা হচ্ছে রৈখিক বেগ থাকে এবং ঘূর্ণন বেগ থাকে, তাহলে তার মোট শক্তির পরিমাণ কত হবে, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এর সাথে যোগ হবে হাফ আই ওমেগা স্কোয়ার। মানে গতিশক্তি এবং রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি এই দুইটা মিলে হবে তার কাজ করার সামর্থ্য। যেহেতু আমরা ক্ষমতা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আমি এখন দেখাবো যেহেতু আমাদের কাজ হচ্ছে বল ইন্টু সরণ, তো সরণ বলতে আমরা কি বুঝি, সরণ অবশ্যই হতে হবে ভরকেন্দ্রের সরণ, সরণ অবশ্যই ভরকেন্দ্রের সরণ হতে হবে। এবার আমি দেখাবো কিছু ভরকেন্দ্র। প্রথমে এখানে যেটা আছে যে একটা দণ্ড আছে, ধরে নিলাম দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এইচ। আচ্ছা, দৈর্ঘ্য এইচ দ্বারা প্রকাশ করি না, এল দ্বারা, ওকে যাই হোক এইচ দ্বারা প্রকাশ করে ফেলেছি, সমস্যা নেই। ধরে নিলাম দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এইচ, দণ্ডটা সরণ অবস্থায় আছে। যদি এই দণ্ডটাকে আমরা ওই একই ভূমির উপর, যেই ভূমিতে দণ্ডটা শায়িত ছিল সেই দণ্ডটার উপর আমরা যদি এটাকে খাড়া করি তাহলে আসলে আমাদের ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে। এম বস্তুটার ভর এবং অভিকর্ষজ ত্বরণ আমরা তো জানি, এখানে আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে সরণটা কতটুকু ঘটে। তো সরণ বলতে আমরা কি বুঝবো, সরণ বলতে বুঝবো আমরা ভরকেন্দ্রের সরণ, সরণ বলতে আমরা বুঝবো ভরকেন্দ্রের সরণ। তো যেহেতু এই বস্তুটা সুষম, এই বস্তুটার ভরকেন্দ্র অবশ্যই কোথায় থাকবে, বস্তুটার ঠিক মাঝখানে থাকবে, এই দণ্ডটার ঠিক মাঝ বরাবর থাকবে।
মানে এখান থেকে কতটুকু h/2। তো যদি আমি এই দণ্ডটাকে খাড়া করি তাহলে দেখো আমার ভরকেন্দ্রটাকে কোথায় ছিল, এই বরাবর ছিল, এখন ভরকেন্দ্রটা কোথায়, এইখানে চলে আসলো। ভরকেন্দ্র আগে এই বরাবর ছিল, এখন এইখানে চলে আসলো। তাহলে আমার মূলত ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘুরছে, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, যার মান হচ্ছে h/2। তাহলে আমরা যদি এই দণ্ডটাকে খাড়া করতে আমাদের কাজের পরিমাণ হিসাব করি তাহলে w কি হবে, mg। আর ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘুরছে, h/2। এবার আমরা দেখব যে সিলিন্ডার, ধরে নাও একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা ভূমিতে শায়িত আছে এবং সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে h এবং সিলিন্ডারের ব্যাস হচ্ছে d। যেহেতু সিলিন্ডার একটি সুষম বস্তু তাহলে সিলিন্ডারের ভরকেন্দ্র কোথায় থাকবে, এইখানে। আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। এটা সিলিন্ডারের ডায়া কত, d, আর সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে h। তাহলে এই সিলিন্ডারের ভরকেন্দ্র কোথায় থাকে তোমরা জানো, মাঝ বরাবর থাকে। তো এটা যদি আমার ভূমি হয় তাহলে ভূমি থেকে সিলিন্ডারের ভরকেন্দ্রটা কত উপরে আছে, এখান থেকে কত উপরে আছে দেখো, ব্যাসার্ধের অর্ধেকে থাকবে, মানে এই বরাবর। তাহলে ব্যাসার্ধের অর্ধেকে থাকবে মানে কত, এটার পরিমাণ হচ্ছে d/2। আচ্ছা, আর যে কোনো এক পাশ থেকে এই পাশ অথবা এই পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে ভরকেন্দ্রটা কত দূরে আছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এর পরিমাণ কত, এর পরিমাণ হচ্ছে h/2। ওকে, এবার দেখো এই দণ্ডটাকে আমরা খাড়া করব। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, যেহেতু সিলিন্ডার একটি সুষম বস্তু, সিলিন্ডারের ভরকেন্দ্র মাঝ বরাবর থাকবে, ভরকেন্দ্র মাঝ বরাবর থাকবে, সুতরাং ভূমি থেকে কত উপরে থাকবে ভরকেন্দ্রটা, d/2 পরিমাণ উপরে থাকবে। আর যে কোনো এক পাশ থেকে কত উপরে বা নিচে থাকবে, h/2। এবার সিলিন্ডারটাকে যদি আমরা এভাবে ভূমির উপর খাড়া করি তাহলে দেখো ভরকেন্দ্র কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ভরকেন্দ্রের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এবার দেখো ভূমি থেকে ভরকেন্দ্রটা কত উপরে, অবশ্যই ভূমি থেকে ভরকেন্দ্র কত উপরে হবে, h/2। ভূমি থেকে ভরকেন্দ্র কত উপরে হবে, h/2। কিন্তু দেখো এর আগে ভরকেন্দ্র কোথায় ছিল, ভূমি থেকে এই বরাবর ছিল, মানে ভূমি থেকে ভরকেন্দ্রটা কোথায় ছিল, d/2 উপরে ছিল, d/2। তাহলে মূলত ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটলো, মূলত ভরকেন্দ্রের সরণ ঘটছে এই যে এই অংশটুকু, এইখান থেকে এতটুকু। তাহলে h/2 মাইনাস d/2, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ওকে, সিলিন্ডারটা একই রকম, এটা ডায়া d, উচ্চতা h, কিন্তু এই সিলিন্ডারটা আমরা ভূমির উপর দাঁড় করালাম না, এটাকে দাঁড় করালাম অন্য আর একটা বস্তু আছে, যেই বস্তুর উচ্চতা হচ্ছে h পরিমাণ, যেই বস্তুর উচ্চতা কত, h পরিমাণ। তাহলে দেখো ওই আগের মতো একই, ভূমি থেকে ভরকেন্দ্রটা কত উপরে ছিল, d/2 উপরে ছিল, ভূমি থেকে ভরকেন্দ্রটা কোথায় ছিল, d/2 উপরে ছিল, ভূমি থেকে ভরকেন্দ্র d/2 উপরে ছিল। এখন এই বস্তুটার ভরকেন্দ্র এইখান থেকে কত উপরে, এই যে এই জায়গা থেকে কত উপরে, যেহেতু মাঝ বরাবর থাকবে, এইখান থেকে ভরকেন্দ্রটা থাকবে h/2, এইখান থেকে ভরকেন্দ্রটা কোথায় থাকবে, h/2 উপরে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটছে, আমরা এটাকে s দ্বারা প্রকাশ করি যে ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটছে। তো এইখান থেকে একেবারে ভূমি থেকে ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স কত, x প্লাস h/2, এইটুকু। কিন্তু ভূমি থেকে ভরকেন্দ্রটা কোথায় ছিল আগে, d/2, তাহলে আমরা d/2 বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা ভরকেন্দ্র আগে যেখানে ছিল, যে অবস্থানে ছিল, সেখান থেকে ভরকেন্দ্রের বর্তমান যে অবস্থান, সেই নতুন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব। ওকে, আশা করি সিলিন্ডার নিয়ে তোমাদের আর কখনো সমস্যা হবে না। এটা সিলিন্ডার হতে পারে বা কোনো ঘনবস্তু হতে পারে,
ঘনবস্তু বা সিলিন্ডার যেটাই হোক অথবা কোনো দণ্ড যেটাই হোক, তোমরা কি করবা, যে ভরকেন্দ্রের সরণটা হিসাব করবা। আগে ভরকেন্দ্র কোথায় ছিল, এখন ভরকেন্দ্রটা কোথায় গিয়ে কোথায় আছে, এদের মধ্যবর্তী দূরত্বটা বের করবা, তাহলেই হয়ে গেল। তো এই বস্তুটাকে এই বক্সের উপর উঠাতে আমাদের কতটুকু কাজ করতে হয়েছে, যদি বস্তুটার ভর হয় এম, অভিকর্ষ ত্বরণ জি, এবং ভরকেন্দ্রের সরণ কত এস, তাহলে আমরা এতটুকু কাজ করেছি এই সিলিন্ডারটাকে এই বক্সের উপর উঠাতে। ওকে, এবার আমরা দেখব কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের একটা বড় অংশ জুড়ে আছে কুয়া। এবার আমরা দেখব যে কুয়োর থেকে পানি উত্তোলন করতে আমরা যে কাজের পরিমাণ হিসাব করব, সেখানে আসলে আমরা কিভাবে অঙ্কগুলো করব সেটা আমরা দেখব। এর যে ডায়া হচ্ছে, ধরে নিলাম এখানে পানি আছে, তাহলে আমরা যদি কাজের পরিমাণ হিসাব করতে চাই, যে আমরা এই নলকূপটিকে খালি করতে চাই, তাহলে আমাদের কতটুকু কাজ করতে হবে, নলকূপটিকে খালি করতে আমাদের কতটুকু, কুয়ো থেকে যখন আমরা পানি উত্তোলন করব তখন আমাদের ভরকেন্দ্রের সরণ কতটুকু ঘটবে। এটা ক্যালকুলেটর দিয়ে বোঝাচ্ছি না, আমি এমনি সিম্পলি যদি বুঝাই, দেখো এই কুয়োতে অনেক পানি আছে, প্রত্যেকটা বিন্দুর সরণ আমি যদি হিসাব করি তাহলেই কেবলমাত্র আমি সমষ্টিগত সরণটা পাবো। সেজন্য আমার ইন্টিগ্রেশন করতে হবে। যদি আমি ইন্টিগ্রেশন না করি, ইন্টিগ্রেশন ছাড়া খুব সহজে কিভাবে আমি পাবো, সেটার জন্য দেখো সবচেয়ে উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার সরণ কত ঘটবে, সেই বিন্দুটার সরণ ঘটবে 0 পরিমাণ, সেই বিন্দুটার কোনো সরণ ঘটবে না। আমরা ধরে নিলাম এই পানিকে কেবলমাত্র আমরা উপরে উঠাবো, এবং সবচেয়ে নিচে যেই কণাটা আছে, কুয়োর সবচেয়ে নিচে যেই কণাটা আছে, সেই কণাটাকে মূলত কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হবে, কতটুকু সরণ ঘটাইতে হবে, তার অবশ্যই এক্স পরিমাণ সরণ ঘটাইতে হবে। তাহলে আমরা যদি এই দুইটা অবস্থানের গড় করি, তাহলে আমরা সবগুলো কণার গড় সরণ কত পাবো, h/2। আমরা যদি এই কুয়োটাকে পুরোপুরি খালি করতে চাই, তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণ কত হবে, h/2। আমরা যদি এই কুয়োটাকে পুরোপুরি খালি করতে চাই, তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণ হবে h/2। এবার আমরা যদি কাজের পরিমাণ হিসাব করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, mg, ভরকেন্দ্রের সরণ লাগবে। ধরে নিলাম ভরকেন্দ্রের সরণ হচ্ছে x, তাহলে mg, x হচ্ছে কত, h/2। এবার এমটা আমরা কোথায় পাবো, এম হচ্ছে এইখানে যে আমি পানিটাকে সরায় ফেললাম, উপরে উত্তোলন করলাম, সেই পানিটার ভর, পানির ভর আমরা কিভাবে পাবো, রো ইকুয়াল আমরা কি জানি, m/v। তাহলে এম ইকুয়াল কি জানি, রো ভি। রো কি, পানির ঘনত্ব। আর এখানে ভিটা আমরা কিভাবে পাবো, যদি আমরা এইখানের ক্ষেত্রফলটাকে h দ্বারা গুণ করে দেই, এই যে ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার ভাগ 4 যেটাই বলি, ইন্টু, যেহেতু আমি সম্পূর্ণ পানিটাকে উঠাবো, সম্পূর্ণ পানির ভর নিতে হবে, তাহলে h গুণ করতে হবে। তো এখান থেকে আমি ভরটা এখানে পেয়ে যাব। ওকে, এবার আসো, যদি আমরা কুয়োটাকে সম্পূর্ণরূপে খালি না করি, তাহলে আমাদের কিরকম হবে। আমরা এরপর একটা ম্যাথ সলভ করব কুয়ো থেকে। ধরো এই কুয়োটার সম্পূর্ণ পানি আছে, কিন্তু আমি এই সম্পূর্ণ পানিটাকে উপরে উত্তোলন করব না, আমি উত্তোলন করব, ধরে নিলাম পুরো উচ্চতাটা হচ্ছে বড় হাতের h, আমি কুয়োটাকে কতটুকু খালি করব, ছোট h পরিমাণ খালি করব। তাহলে আমি কি করব, আমি যখন ভর হিসেব করব, তখন আমি এই অংশটুকু, এই যে এইখানে এই অংশটুকুর যে পানি আছে, এই অংশটুকুতে যে পানি আছে, সেই পানিটার ভর নিব। আর সরণ কি হবে, সরণ হবে এই অংশটার ভরকেন্দ্রের সরণ, মানে এখান থেকে কতটুকু সে সরে গেল, মানে ছোট হাতে h/2। ওকে, আচ্ছা, চলো আমরা এইটার উপরে একটা ম্যাথ আছে, এটা সলভ করি। এই ম্যাথটা সলভ করলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটি কুয়োর গভীরতা 20 মিটার, একটা কুয়ো আছে, কুয়োর গভীরতা কত, 20 মিটার,
এবং কুয়োটিতে পানির গভীরতা হচ্ছে 18 মিটার। আচ্ছা, আমাদের একটা কমন মিস্টেক হচ্ছে আমরা আসলে কোশ্চেনগুলো করার জন্য খুব তাড়াহুড়ো করি, খুব বেশি সময় দিই না কোশ্চেন পড়ার জন্য। এটা আসলে ঠিক না। তোমরা যখন কোশ্চেনগুলো পড়বে তখন অবশ্যই কিছুটা সময় নিয়ে তারপরে কোশ্চেনটা পড়বে, ঠিক আছে? খুব তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। হ্যাঁ, নামাজের জন্য সময় অবশ্যই, নামাজের জন্য সময় বলতে আমি শেষ করে দিব একেবারেই আজকে। আসলে এক ক্লাসে শেষ করা সম্ভব না, আমি টানা কথা বলে যাচ্ছি। আমারও কষ্ট হচ্ছে। চেষ্টা করব দু একদিনের মধ্যে আবার পরবর্তীতে যেই বাকি অংশটুকু থাকে সেই বাকি অংশটুকু আবার তোমাদের দু একদিনের মধ্যে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আর অল্প একটু দেখাবো, এই 10 মিনিটের মতো, 10 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা, একটি কুয়োর গভীরতা 20 মিটার এবং কুয়োটির পানির গভীরতা 18 মিটার। একটি কুয়োর গভীরতা 20 মিটার। তাহলে আমি চিত্র আঁকি। কি কি বলা আছে? একটি কুয়োর কথা বলা আছে, যেই কুয়োর গভীরতা হচ্ছে 20 মিটার। আচ্ছা, পানির গভীরতা হচ্ছে 18 মিটার। তাহলে পানি কিন্তু সম্পূর্ণ নেই, পানি আছে কত? 18 মিটার পর্যন্ত। 18 মিটার পর্যন্ত। কুয়োটির ব্যাস বলা আছে, কুয়োটির ব্যাস দায়া দেয়া আছে হচ্ছে কত? 2 মিটার। একটি পাম্প 25 মিনিটে, একটি পাম্প 25 মিনিটে, তাহলে আমার সময় দেওয়া আছে কত? 25 মিনিট। 25 মিনিট সেকেন্ডে কনভার্ট করে নিই এটা প্রথমে। পানি শূন্য করে অর্ধেক পানি শূন্য করতে পারে, অর্ধেক পানি শূন্য করতে পারে। খেয়াল করো, এখানে পানি ছিল কত? 18 মিটার পর্যন্ত। এখন অর্ধেক পানি শূন্য করে মানে কি? সে কি 9 মিটার পানি উঠাই নিল? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, অর্ধেক পানি শূন্য করে মানে কি? সে কতটুকু পানি উঠাই নিছে? দেখি তোমরা কতজন বলতে পারো। এখানে কুয়োটির গভীরতা ছিল 20 মিটার, কুয়োতে পানি ছিল 18 মিটার, পানি ছিল 18 মিটার, আর বলা হয়েছে যে কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করতে পারে। কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করতে পারে। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কত মিটার পানি শূন্য সে করলো। আচ্ছা, হ্যাঁ, ওকে, একজন বললো 9 মিটার। হ্যাঁ, তারপর আর কেউ? আচ্ছা, একজন বললো 10 মিটার, সে কতটুকু পানি শূন্য করলো? সে বললো 10 মিটার। আচ্ছা, অনেকে বলতেছে 10 মিটার। আচ্ছা, ঠিক আছে, দেখো, তোমরা বলতেছো যে 10 মিটার পানি শূন্য। কতটুকু পানি উঠে নিছে? কেউ বলতেছে হচ্ছে 9 মিটার, কেউ বললো 10 মিটার পানি উঠায় নিছে। এখন খেয়াল করো, এখানে কোশ্চেনে বলছে কি যে কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করছে, কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করছে। যদি কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করে, তার মানে হচ্ছে শূন্য অংশ কতটুকু? শূন্য অংশ কিন্তু 10 মিটার, শূন্য অংশ 10 মিটার। মানে এরকম, আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি। যখন আমি পানিটাকে উঠাই নিলাম, পানি উঠানোর পরে আমার এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত। তার মানে কুয়োটি এখন 10 মিটার পানি শূন্য। কিন্তু আমি কিন্তু 10 মিটার পানি উপরে উঠাই নাই। দেখো, আমি উঠাইছি পানি কত মিটার? 8 মিটার। কেন? কারণ আমার উপরের এই 2 মিটার ফাঁকা ছিল, উপরের এই 2 মিটার খালি ছিল। তাহলে আমার মূলত পানি উঠানো হয়েছে 8 মিটার। মূলত পানিটাকে কতটুকু পানি উঠাইছি আমি? এই যে এই 8 মিটার, এখানে আমি এই যে স্কেচ করে দেখাচ্ছি, এই 8 মিটার পানি উপরে উত্তোলন করা হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আবার আবার বলি কি ছিল, যে এখানে 2 মিটার ফাঁকা ছিল, খালি ছিল। কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করলাম। অর্ধেক পানি শূন্য মানে কি? কুয়োটা এখন 10 মিটার শূন্য, 10 মিটার ফাঁকা আছে। তাহলে 10 মিটার যদি ফাঁকা থাকে, তাহলে আমার পানি উঠানো হয়েছে 8 মিটার, কারণ উপরের 2 মিটার কি আগেই ফাঁকা ছিল। ওকে, আচ্ছা, আমি কাজের পরিমাণ বের করবো। দেখো, এখানে বলছে অশ্ব ক্ষমতা, যেহেতু আমরা এখনো ক্ষমতা কি জিনিস বা ক্ষমতা নিয়ে আলোচনা করিনি, সো আমি অশ্ব ক্ষমতা বের করলাম না। আমি শুধু এখানে বের করি যে কাজের পরিমাণটা কত, এখানে কাজের পরিমাণ কত এটা বের করব। তাহলে এম পেলাম। এবার আমরা কাজ ডব্লিউ ইকুয়াল কি জানি? এম জি, আর হচ্ছে ভরকেন্দ্রের সরণ এক্স। তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে? দেখো, আমি কত মিটার পানি উপরে উঠাইছি? 8 মিটার।
তাহলে এইখানে পানির একেবারে উপরের লেয়ার থেকে যতটুকু পানিকে আমি উঠিয়ে নিলাম উপরে, সেই পানিটার ভরকেন্দ্র কোথায়? অবশ্যই 4 মিটার নিচে। পানির যে উপরের লেয়ার ছিল, পানির উপরের লেয়ার থেকে আমি যতটুকু পানিকে উপরে উত্তোলন করলাম তার ভরকেন্দ্র কোথায়? যেহেতু আমি 8 মিটার পানি উঠাই নিছি, তার মানে ভরকেন্দ্র উপরের লেয়ার থেকে 4 মিটার, উপরের লেয়ার থেকে 4 মিটার। আর উপরে কুয়োটির উপরে 2 মিটার ফাঁকা ছিল, তাহলে অ্যাকচুয়ালি আমি যতটুকু পানিকে উপরে উঠিয়ে নিলাম তার সরণ ঘটলো কত? 2 মিটার। আর ওইখানে ভরকেন্দ্রের সরণটা টোটাল 6 মিটার সরণ ঘটেছে। ওকে, আচ্ছা এখানে একজন বলতো যে এটা কোন অধ্যায়ের ম্যাথ? এটা অবশ্যই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ। এর কুয়োরও অনেক অঙ্ক আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ম্যাথ। আচ্ছা, অনেকে দুইজন কমেন্ট করলো, একজন বলতেছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, আর একজন বললো হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। আসলে কোনটা? দুইটাই ঠিক আছে, কিন্তু আসলে ওয়ার্কের সাথে এনার্জির যেহেতু আলোচনা করা হয়, দুইটা আগে বলাটাই ভালো। আচ্ছা, এটা এরকম আমার কি কোনো ব্যাপার না। আচ্ছা, অঙ্কটা আমি আবার একটু বলে দিতেছি, দেখো যে একটি কুয়োর গভীরতা হচ্ছে 20 মিটার। কুয়োটিতে পানির গভীরতা হচ্ছে 18 মিটার। গভীরতা 20 মিটার, পানির গভীরতা 18 মিটার, কুয়োর ব্যাস হচ্ছে 2 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়োটিকে অর্ধেক পানি শূন্য করলো। তাহলে অর্ধেক পানি শূন্য করতে মানে কি? সে কতটুকু পানিকে উপরে তুলেছে? 8 মিটার। কারণ অর্ধেক পানি শূন্য করলে 10 মিটার ফাঁকা থাকে আর 10 মিটার পানি পূর্ণ থাকে। তাহলে 8 মিটার যদি পানি শূন্য করি, তাহলে আমি যখন ভর নিব তখন অবশ্যই আমার 8 মিটারের ভর ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন যখন যখন আমি সরণ হিসেব করব, যেহেতু আমার উপরে 2 মিটার ফাঁকা ছিল, এই 2 মিটার সরাইতে হয়েছে পানিটাকে। আবার যেহেতু পানির এভারেজ ভরকেন্দ্র ছিল কোথায়? উপরের লেয়ার থেকে 4 মিটার, মানে 8/2, তাহলে টোটাল আমার ভরকেন্দ্রের সরণটা হয়েছে 6 মিটার। মানে সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখানে কাজের পরিমাণ পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা এই ক্লাসে অংশগ্রহণ করলা,